সবাইকে স্বাগত। বাংলা সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখেছি যে মারামারি শেষ, ঘটনা শেষ, পুলিশ এসে হাজির এবং বলছে যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বৃহস্পতিবার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি এসেছে। সেখানে লেখা হয়েছে এরকম: অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। খুবই ভালো অবস্থান, সরকারের শক্ত অবস্থান এরকম মনে হতে পারে। এখন প্রশ্ন হলো, এই বিবৃতিটা এসেছে কখন? বৃহস্পতিবার মধ্যরাতে। তার আগে বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে, তার কাছেই ৫ নম্বরে সুধা সদনে, এরপরে ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরাল ভাঙচুর, যেটা হয়েছিল ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা। এই নানা ঘটনা ঘটল বৃহস্পতিবার সারাদিন, অর্থাৎ যেটি শুরু হয়েছে বুধবার রাত থেকে বা সন্ধ্যার পর থেকেই। এবং সারা দেশের মানুষের চোখ ছিল মূলত একটা ঐতিহাসিক স্থাপনা, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি, যেই বাড়িতে তিনি থাকতেন এবং যেই বাড়িতেই তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হলেন। এবং ঐতিহাসিক নানা কারণেই বাড়িটি গুরুত্বপূর্ণ। এখন সেই বাড়িটিও শেষ পর্যন্ত রক্ষা করা গেল না। এটি একটা আলোচনা। তারপরে আমরা দেখলাম যে সারা দিনব্যাপী সারা দেশের বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটল। আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এটা সরকারের তরফে বলা হচ্ছে এটা হচ্ছে মব, মানে মানুষের ক্ষোভের প্রকাশ, বহিঃপ্রকাশ, তাই না? ধরে নিচ্ছি ক্ষোভের বহিঃপ্রকাশ। তো ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয়, সেজন্য আপনারা দিনভর ভাঙার সুযোগ দিলেন, আগুন জ্বালানোর সুযোগ দিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে গিয়ে আপনাদের মনে হলো যে না, এখন এটা ঠেকানো দরকার। মানে তখন গিয়ে আপনাদের মনে হলো যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, এই কথাটি বলা দরকার। উদ্বেগটা কি বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় নাই? যখন ঘোষণা দিয়ে এই কর্মসূচিটা দেয়া হলো, যে বুলডোজার কর্মসূচি ধানমন্ডি ৩২-এর দিকে, এবং এটি ক্যাম্পেইন হলো, দীর্ঘ সময় ধরে ক্যাম্পেইন হলো, মিছিল নিয়ে লোকেরা, ছাত্র জনতা আমরা যে নামেই ডাকি, তারা ৩২ নম্বরের দিকে যেতে থাকলো। সেখানে লোকজন জড়ো হলো। সারা দেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষেরা জানলো যেরকম একটা ঘটনা ঘটছে সেখানে। তো তখন উদ্বেগ তৈরি হলো না, উদ্বেগটা তৈরি হলো গিয়ে বৃহস্পতিবার সারাদিন ঘটনা ঘটবার পরে। সে কারণে বললাম যে এটা সেই সিনেমার ডায়ালগের মতো হলো কিনা, যে ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ এসে বলছে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আর একটা বিষয়, এই দিনই বৃহস্পতিবার দিনের বেলায় কিন্তু সরকার আর একটা স্টেটমেন্ট বা বিবৃতি দিয়েছিল। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে এই যে ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়েছে সেটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তবে এই ঘটনাটি কেন ঘটেছে? এই কারণে যে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানে এটা এক ধরনের জাস্টিফিকেশন, এক ধরনের জায়েজিকরণ, যে ঠিক আছে, মানুষ ক্ষুব্ধ ছিল তাই তারা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখন এইটা কি ধরেন এটা সত্য, ফ্যাক্ট, আমরা যদি ধরেও নিই যেটা ফ্যাক্ট, কিন্তু সরকারের কোনো বিবৃতি কি এরকম হতে পারে যে মানুষ ক্ষুব্ধ হয়েছিল তাই তারা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নাই, এরকম ব্যাপারটা? পরে যদিও তারা বলছেন যে যদি ভারতে বসে শেখ হাসিনা এরকম উস্কানিমূলক বক্তব্য না দেন তাহলে এরকম ঘটনা হয়তো ঠেকানো যাবে, এবং তারা অনুরোধ করেছেন ভারতকে যাতে শেখ হাসিনা ভারতে, যেহেতু আইনত তিনি পলাতক, সে অবস্থায় তিনি যেন কোনো বক্তব্য না দেন। এটি হচ্ছে তার দিনের বেলার বিবৃতি। ধর, এই যে জুলাই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে পতন হলো, তার প্রধান স্টেক হোল্ডার কারা ছিল? তার প্রধান স্টেক হোল্ডার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই ছাত্র আন্দোলনের অবস্থান, তাদের বক্তব্য আর সরকারের অবস্থান, বক্তব্য আমরা অনেক সময় খেয়াল করি যে একটু ভিন্ন। এটা কেন হচ্ছে? ধরেন হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা, তিনি বুধবার যখন ঘোষণা দিয়ে বললেন ফেসবুকে যে আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে, তিনি তীর্থভূমি বলতে ৩২ নম্বর বাড়িকে বুঝিয়েছেন। তো সেটি মুক্ত হবে, এই ঘোষণা তিনি দিলেন।
একই সময়ে বা তার পরেই মানে 32 নম্বরের বাড়িতে পুড়িয়ে দেওয়ার পরে আরেকজন ছাত্রনেতা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলা হয় যাকে, বা ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন, মাহফুজ আলম সরকারের উপদেষ্টা, তিনি একটি প্রথম ফেসবুকে লিখলেন যে গড়ার তাকত আমাদের আছে। অর্থাৎ তিনি এই ভাঙা চোরার মধ্য দিয়ে ভালো ভবিষ্যৎ দেখেন না, এরকম একটা দীর্ঘ স্ট্যাটাস তিনি দিয়েছেন এবং এটি খুব প্রশংসিত হয়েছে যে এরকম একটি শক্ত অবস্থান সরকারের তরফ থেকে আসা উচিত ছিল। এবং আমরা দেখব যে অন্তর্বর্তী সরকার যখন বৃহস্পতিবার মধ্যরাতে বিজ্ঞপ্তিটি দিল তাদের ফেসবুক পেজে, কাছাকাছি সময় মাহফুজ আলম আর একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি আরও শক্তভাবে লিখেছেন যে থামুন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। এটা ভালো অবস্থান। তার মানে কি যে এই যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বা এই যে এখন যে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এখানে তাদের মধ্যে একটু সমন্বয়হীনতা কাজ করছে। সব উপদেষ্টা কি তাহলে একই টোনে বা একইভাবে একই চিন্তা একই দর্শন ধারণ করতে পারছেন না? সরকারের দায়িত্ব হচ্ছে 5ই আগস্ট যেরকম মব হয়েছিল, বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে ভাস্কর্য ভাঙা, এই ঘটনাগুলো হয়েছিল কারণ তখন অ্যাপারেন্টলি কোনো সরকার ছিল না, আইনশৃঙ্খলা বাহিনীও ভয়ে ছিল, ভীত ছিল। কিন্তু এই সরকারের বয়স তো 6 মাস হয়ে গেল। তাহলে সব জায়গায় সরকার যদি 6 মাসেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, 6 মাস পরে এসেও যদি সরকারকে এই কথা বলতে হয় যে মানুষ ক্ষুব্ধ ছিল তাই বাড়ি ভেঙেছে, এটা তো কোনো কথা হতে পারে না। ধরুন এখন একটা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি আমরা, তাই না? জুলাই অভ্যুত্থানের সময় যাদের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ আছে তাদের বিচারের প্রসেস শুরু হয়েছে, তাদের বিচার হোক, এটা দেশের মানুষ চায়। কিন্তু সেই বিচারের প্রক্রিয়া যখন চলছে, সেই একই সময়ে আপনি সেই বিচারের যিনি আসামি বা যিনি অভিযুক্ত তার বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারেন না। এবং এটি যদি কেউ করতে চান তাহলে তাকে প্রতিহত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং রাষ্ট্র সেই অবস্থানটি ঘোষণা করছে কখন? ঘটনা ঘটে যাবার পরে। তার মানে কি রাষ্ট্র বা সরকার চেয়েছে যে সব ভাঙাচোরা হয়ে যাক, আগুন জ্বালানো হয়ে যাক, তারপর বিবৃতিটা দেব। সরকার কখন স্টেটমেন্ট দিচ্ছে, কি স্টেটমেন্ট দিচ্ছে, দিনের বেলায় আপনার স্টেটমেন্ট, আপনার একটা ভাষাটা কী ছিল, মধ্যরাতে গিয়ে আপনার ভাষাটা কী হলো, এই যে পরিবর্তনগুলো মানুষ কিন্তু আসলে বোঝে। সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা যে একটা বড় পরিবর্তন হলো, একটা অভ্যুত্থান হলো, 6 মাস অনেক সময়। তো 6 মাস পরেও যদি মানুষের মধ্যে ইনসিকিউরিটি ফিলিং থাকে, মানুষ যদি এখনও আতঙ্কের মধ্যে থাকে, আবারও একই ঘটনা ঘটলো আপনার এই যে ফুটবল খেলা রংপুরে বন্ধ করে দেওয়া হলো, নারীদের ফুটবল খেলা, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা বললেন বন্ধ হয়ে গেল, 144 ধারা জারি হয়ে গেল। অথচ কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শক্ত স্টেটমেন্ট দিয়ে বললেন যে এ ধরনের কোনো অবস্থান আমরা বরদাস্ত করবো না, নারীদের খেলা চলবে। কারণ ইন্টারন্যাশনালি তার একটা ইমেজ আছে ডক্টর ইউনূসের, তাই না? ফলে তার দেশে তিনি যে সরকারের প্রধান, সেইখানে যদি এখন নারীরা ফুটবল খেলতে না পারে তার ভাবমূর্তি থাকে। তো এরকম একটা শক্ত স্টেটমেন্ট দেওয়ার পরেও একই ঘটনা রংপুরে ঘটলো কী করে? তার মানে সরকারের কি কোথাও কোনো নিয়ন্ত্রণ আছে? সরকারের বাইরের যে ফোর্সগুলো তারা কি সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে? মানে এইভাবে একটা দেশ চলবে?